আজ আমরা বিধানসভা ও বিধান পরিষদ সম্পর্কে আলোচনা করব। এই পর্বে থাকবে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সঙ্গে বিস্তারিত আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় রাজ্য আইনসভা গঠিত হয়? রাজ্যপাল, বিধানসভা, বিধান পরিষদ, উপরের সবকটি। দেখুন, ভারতের রাজ্য আইনসভা বা স্টেট লেজিসলেচার গঠিত হয় বিধানসভা ও বিধান পরিষদ এই দুটি কক্ষ নিয়ে। কিন্তু এই বিধানসভা ও বিধান পরিষদ ছাড়াও আমাদের রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছেন রাজ্যপাল। অর্থাৎ যদি দুটো কক্ষ বলে তাহলে কিন্তু বিধানসভা আর বিধান পরিষদ হবে, কিন্তু কী কী নিয়ে গঠিত হয় যদি বলা হয় তাহলে কিন্তু বিধানসভা, বিধান পরিষদ, তার সঙ্গে রাজ্যপাল হবে। মানে এক্ষেত্রে দেখুন অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে চলে আসি। রাজ্য আইনসভার নিম্ন কক্ষ কোনটা? নিম্নকক্ষ দেখুন, নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। বিধানসভা গঠন করা হচ্ছে বাধ্যতামূলক বা গঠন করতেই হবে। আর উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ, যেটা বাধ্যতামূলক নয়, সেটা রাজ্যের ইচ্ছা, সে গঠন করবে কি করবে না সেটা রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করছে। তাহলে নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। পরের প্রশ্ন দেখুন, বিধানসভা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসছি। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা দুটি কক্ষ কি? আমরা দেখলাম যে এটা কি হবে, অপশন 1 হচ্ছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, বিধানসভা, বিধানসভা ও রাজ্যসভা। দেখুন লোকসভা ও রাজ্যসভা এটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, যারা কেন্দ্র সরকারের যারা আইন তৈরি করে তাদের দুটি কক্ষ। রাজ্য সরকারের দুটি আইনসভার দুটি কক্ষ হচ্ছে বিধানসভা আর বিধান পরিষদ। তাহলে অপশন 2। 3 নম্বর প্রশ্নে চলে আসি, 4 নম্বর প্রশ্ন। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে 1 নম্বর অন্ধ্রপ্রদেশ, বিহার, কি কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, না উপরের সবকটি। দেখুন দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, সিকিম, উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে চালু রয়েছে। কি কি? অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে চালু রয়েছে। তাহলে দেখুন এই 6টি রাজ্যের নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই 6টি রাজ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। মানে কি কি আছে? নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা আর উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। আমাদের মনে রাখতে হবে বিধান পরিষদ না রাখলেও হবে, কিন্তু বিধানসভা কিন্তু রাজ্যে থাকতেই হবে। রাজ্যে আইন তৈরি করার জন্য একটা কিছু থাকতেই তো হবে, সেটা হচ্ছে বিধানসভা। আর বিধান পরিষদ না রাখলেও হবে, সেটা রাজ্যের ইচ্ছা। তাহলে এই 6টি রাজ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আর অন্য রাজ্যগুলোতে আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। পরের প্রশ্ন দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্যের যে আইনসভা সেটা হচ্ছে ক কক্ষ বিশিষ্ট? এক কক্ষ, দ্বিকক্ষ, ত্রিকক্ষ, না কোনোটিই নয়? দেখুন পশ্চিমবঙ্গের যে রাজ্য আইনসভা সেটা হচ্ছে বর্তমানে এক কক্ষ বিশিষ্ট। 1969 সালে 1 আগস্টে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল, কিন্তু এই 1969 সালে 1 আগস্ট থেকে এক কক্ষ বিশিষ্ট হয়ে যায়। তাহলে অপশান 1 এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসছি। বিধানসভা নির্বাচন পদ্ধতি কেমন? এটা কি প্রত্যক্ষ নির্বাচন, না অপ্রত্যক্ষ নির্বাচন, না কোনোটিই নয়? দেখুন আমরা বিধানসভা নির্বাচন আমরা সবাই জানি, এটা আমরা বিধানসভা নির্বাচন যখন হয় তাহলে এটা হচ্ছে সরাসরি নির্বাচন হয়। যখন আমরা জনগণ সরাসরি ভোটের মাধ্যমে কাউকে নির্বাচন করি সেটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, যেটাকে ইংরেজিতে বলে ডাইরেক্ট ইলেকশন। ডাইরেক্ট ইলেকশন মানে হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। দেখুন শেষ আমাদের যে বিধানসভার নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল 2016 সালে। পরবর্তী যে বিধানসভার নির্বাচন হতে পারে সেটা হচ্ছে 2021 সালে। যদি কোনো অসুবিধা না হয় তাহলে 2021 সালে, এমার্জেন্সি যদি বিধানসভা ভেঙে টেঙে যদি না যায় তাহলে কিন্তু 2021 সালে এটা হবে আশা করা যায়। পরবর্তী প্রশ্নে যাই। দেখুন বিধান পরিষদের নির্বাচন পদ্ধতি কেমন? বিধান পরিষদ দেখুন আমরা বিধানসভা ভোট জানি, কিন্তু বিধান পরিষদের ভোট কখন হয় সেটা আমরা বেশিরভাগই বুঝতেই পারি না কখন হয়ে যায়। তাহলে এটা কিন্তু জনগণের দ্বারা সরাসরি নির্বাচন হয় না। জনগণ সরাসরি কিছুটা মাত্রায় নির্বাচন হয় জনগণের দ্বারা, কিছুটা সেকেন্ডারি স্কুল, কিছুটা গ্র্যাজুয়েট নির্বাচন করে, কিছুটা মনোনীত হয়। কিন্তু দেখুন এটা কিছুটা প্রত্যক্ষ, কিছুটা অপ্রত্যক্ষ, কিন্তু এটা আমরা অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্ট ইলেকশন এটাকে বলতে পারি, যেহেতু এটা সরাসরি তেমনভাবে নির্বাচন হয় না। পরবর্তী দেখুন প্রশ্ন, বিধানসভার সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সদস্য সংখ্যাটা কত?
আমরা তো দেখলাম যে বিধানসভাটা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্যগুলোকে নির্বাচন করা হচ্ছে, কিন্তু বিধানসভার সদস্য সংখ্যাগুলো কত হবে, সেটা কত হবে দেখুন। এখানে সংবিধানে বলা হচ্ছে যে সর্বাধিক 500 জন এবং সর্বনিম্ন 60 জন সদস্য নিয়ে বিধানসভা গঠিত হবে। সর্বাধিক থাকবে 500 জন, কিন্তু 60 জনের কম সদস্য নিয়ে বিধানসভা গঠিত হবে না। এটা কি একদম ফিক্সড? এটা কি একদম কোনো নড়চড় হবে না? না, এটা কিন্তু ফিক্সড নয়। কেন? দেখুন কতগুলো রাজ্য দেখুন, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, এইসব রাজ্য পরবর্তীকালে সংবিধান সংশোধন করেছে এবং তাদের যে বিধানসভার ন্যূনতম সদস্য সেটাকে কমিয়ে কত করেছে? 40। দেখুন বলা ছিল 60, 60-এর কম হবে না, কিন্তু তারা কমিয়ে করেছে 40। আবার নাগাল্যান্ড যে রাজ্যটা সেটা কমিয়ে দেখুন করেছে 46। তাহলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 500 জন, তার বেশি রাখা যাবে না, কিন্তু সর্বনিম্ন সংখ্যাটাকে দেখুন কমিয়ে কত করেছে। তাহলে এখানে আমরা প্রথম প্রশ্ন যেটা, সেটার অ্যান্সারটা দেখুন 294 জন, 220 জন, 560 জন। তাহলে সর্বাধিক দেখুন কত হবে? 500 জন। 500 জনের বেশি কিন্তু বিধানসভার সদস্য হতে পারে না। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গতে বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কতজন আছে? দেখুন এখানে পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা দেখলাম সর্বাধিক সবথেকে বেশি থাকবে 500 জন, 60 জনের কম থাকবে না। পশ্চিমবঙ্গের বিধানসভায় আছে 294 জন নির্বাচিত সদস্য। তাহলে নির্বাচিত সদস্য, তাহলে মনোনীত সদস্য কি থাকে? হ্যাঁ, একজন মনোনীত সদস্য যদি রাজ্যপাল মনে করেন যে অ্যাংলো ইন্ডিয়ান একজন রাখা দরকার, যথেষ্ট প্রতিনিধিত্ব যদি না থাকে তার মনে হয়, তাহলে তিনি রাখতে পারেন। দেখুন পরের স্লাইডটা, রাজ্যপাল বিধানসভায় যতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে যতজনকে মনোনয়ন দিতে পারেন। কতজনকে? 2 জন, 5 জন, 12 জন, 1 জন। দেখুন আমি বললাম এটা হচ্ছে একজনকে তিনি মনোনয়ন দিতে পারেন। আর আমরা দেখেছিলাম এটা লোকসভাতে কতজন ছিল? লোকসভায় ছিল 2 জন, আর রাজ্যসভায় ছিল সেটা 12 জন। পরবর্তী প্রশ্ন, বিধান পরিষদের সর্বনিম্ন সদস্য সংখ্যা এর কম হয় না। কতজনের কম বিধান পরিষদের সদস্য সংখ্যা হয় না? এটা আমরা দেখি। দেখুন বিধান পরিষদের এটা বলা আছে, দেখুন বিধান পরিষদের সদস্য সংখ্যা সেই রাজ্যের সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্য সংখ্যা সেই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। মানে কোন রাজ্যের দেখুন বিধান পরিষদ, মানে যে আমরা দেখলাম যে বিধান ওপরের হাউসটা হচ্ছে বিধান, লোয়ার হাউসটা হচ্ছে বিধান সভা, আর আপার হাউস যেটা সেটা হচ্ছে বিধান পরিষদ। তাহলে দেখুন বিধান পরিষদের যে সদস্য সংখ্যা তার নির্ভর করছে কার উপরে? বিধানসভার উপর নির্ভর করছে। বিধানসভার যে সদস্য সংখ্যা তার 1/3 তার কিন্তু বেশি কিন্তু হবে না। আর কি হবে? 40-এর কিন্তু কম হবে না। বোঝা গেছে? 1/3 যে বিধানসভার সদস্য তার কিন্তু বেশি হবে না, আর 40-এর কম হবে না। একটা উদাহরণ দিলে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন বিহারের যে বিধানসভা তার সদস্য সংখ্যা হচ্ছে 283 জন, এর 1/3 কত? সেটা হচ্ছে তার বেশি হবে না। তার 1/3 দেখুন, 3-এর 1 মানে 1/3 দিয়ে আমি 3 ভাগ করলাম। 283-কে যদি 243-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে হয় 81 হয়। তাহলে 81 জনের বেশি হবে না এই বিধান পরিষদের সদস্য সংখ্যা। তাহলে 81 জনের বেশি হবে না, বাহ খুব ভালো। কিন্তু 40 জনের কম হবে না। ঠিক আছে, এবার আমরা যদি দেখি বিহারের বিধান পরিষদের সদস্য সংখ্যা সেটা হচ্ছে 73 জন। তাহলে দেখুন 40-এর কমও নেই, আবার 81-এর বেশিও নেই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিসের কম হবে না, মোটামুটি 40-এর কম হবে না, আর 1/3 বেশি হবে না। এটা বোঝা গেছে। তাহলে এটা ফিক্সড না, কারণ প্রত্যেকটা রাজ্যের বিধানসভার যে সদস্য সংখ্যা সেটা পাল্টাবে, আর সেই অনুযায়ী বিধান পরিষদের সদস্য সংখ্যাও পাল্টাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, বিধানসভার সাধারণ কার্যকাল কত? দেখলাম আমরা যদি সাধারণ মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা কার্যকালটা হচ্ছে 5 বছর। সাধারণ কার্যকাল 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, সেটা কার্যকালটা হচ্ছে 5 বছর। কিন্তু দেখুন সাধারণ অবস্থা যদি না হয়, জরুরি অবস্থা যদি হয়, তাহলে কি হয়? নির্ধারিত সময়ের আগে কিন্তু যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে কিন্তু রাজ্যপালের মাধ্যমে কিন্তু সেই রাজ্যের যে বিধানসভা সেটা কিন্তু ভেঙে দিতে পারেন, তাই তো? তাহলে নির্ধারিত সময়ের আগে ভেঙে যাচ্ছে, 5 বছরের আগে ভেঙে যাচ্ছে। আবার পার্লামেন্ট যদি আইন প্রণয়ন করে তাহলে কিন্তু আবার বিধানসভার কার্যকালটা একবারে 1 বছর করে বাড়াতেও পারেন। 5 বছর ছিল, একবারে 1 বছর বাড়ালো, 6 বছর হলো, 7 বছর হলো, এভাবে বাড়াতেও পারেন। আবার মুখ্যমন্ত্রীর পরামর্শে নির্ধারিত সময়ের আগে রাজ্যপাল পরামর্শ করে মুখ্যমন্ত্রী যদি চায় তাহলে কিন্তু আবার নির্ধারিত সময়ের আগে ভেঙে দিতে পারেন। অনাস্থা প্রস্তাব যদি পাস হয়
নো কনফিডেন্স মোশন যদি পাস হয়, যদি অনাস্থা প্রকাশ করে সবাই যে মন্ত্রিসভার প্রতি আমার আস্থা নেই আর, তাহলে কিন্তু নির্ধারিত সময়ের আগে কিন্তু এই যে রাজ্যের যে বিধানসভা সেটা কিন্তু ভেঙে যেতে পারে। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটা কতটা মানে ঘোরানো বোঝা যাচ্ছে। সাধারণ অবস্থায় 5 বছর, কিন্তু যদি সাধারণ অবস্থা না হয় তাহলে কত রকম উত্তর আসতে পারে। পরের প্রশ্ন চলে আসছি, বিধান পরিষদের সদস্যদের সাধারণ কার্যকাল কত? এবার আমরা দেখলাম যে বিধানসভা তো হলো 5 বছর, এবার বিধান পরিষদ কত হবে? দেখুন বিধান পরিষদের যে সদস্য তাদের সাধারণ কার্যকাল হচ্ছে, দেখুন সেটা হচ্ছে 6 বছর। এটা হচ্ছে 6 বছর, মনে রাখবেন। ওটা হচ্ছে 5 বছর, কিন্তু এটা হচ্ছে 6 বছর। কিন্তু এদের কি এখানে হচ্ছে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর নেন। কেমন দেখুন, মনে করুন এখানে আছে 60 জন, টোটাল হচ্ছে 60 জন সদস্য আছে বিধান পরিষদে আছে 60 জন সদস্য। একই রকম এটা রাজ্যসভার মতনই 60 জন আছে। এবার 1/3 মানে হচ্ছে 20 জন, 20 জন, 20 জন। এবার এমনভাবে সাজানো হয়েছে সদস্যগুলোকে যে এই 20 জন 2 বছর পর 2 বছর পর এদের বয়স এদের কার্যকাল 6 বছর হয়ে যাবে এবং এরা 2 বছর পরে অবসর নিয়ে নেবে। কারণ এদের কেন অবসর নেবে 2 বছর পরে? কারণ এরা 6 বছর এখানে ছিল। মানে প্রত্যেক 2 বছর পর পর নতুন নতুন মুখ দেখতে পাবো, নতুন নতুন মুখ 2 বছর পর, সবার 2 বছর পর নতুন নতুন মুখ দেখা যাবে। কারণ কি 2 বছর পর পর এই যে 1/3 যে সাংসদগুলো পাল্টে যাবে তাদের কার্যকাল শেষ হওয়ার জন্য, তারা 6 বছর করে কাজ করা হয়ে যাবে এবং প্রত্যেক 2 বছর অন্তর তারা চেঞ্জ হয়ে যাবে, সেখানে নতুন ব্যক্তি আসবে। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখুন, বিধানসভার সদস্যদের ন্যূনতম বয়স। দেখুন বিধানসভার সদস্যদের ন্যূনতম বয়স যদি দেখি, বিধানসভার সদস্যদের দেখুন লোকসভার মতনই একই রকম, এদের হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। লোকসভার দেখেছিলাম আমরা যদি লোকসভা দেখি এলএস, লোকসভার যেমন 25, বিধানসভারও 25। ঠিক আছে? এবার দেখুন বিধানসভার যে স্পিকার, লোকসভার যে স্পিকার দেখেছি, লোকসভার যে স্পিকার তারও 25 ছিল, বিধানসভার স্পিকারও 25, দুটোকে কম্পেয়ার করে পড়তে হবে। এবার দেখুন এবার এবার আমরা এখানে দেখেছিলাম যে রাজ্যসভার যে সদস্য তাদের বয়সের গ্যাপ কত ছিল। এখান থেকে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ আর এটা হচ্ছে বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ, এটা হচ্ছে নিম্নকক্ষ, নিম্ন মানে লোয়ার হাউস, তাই তো, নিম্নকক্ষ, আর এটা হচ্ছে উচ্চকক্ষ। এই জন্য এদের বয়সের যে গ্যাপটা সেটা হচ্ছে 5 বছরের গ্যাপ। তাহলে 25 থেকে এদিকে গেলে 30, তাহলে এটা বিধানসভা যেহেতু 25, এটা উচ্চকক্ষ, এদের সিনিয়রিটি তো থাকবেই, সেই জন্য 25 থেকে 30 হয়েছে। এবার দেখুন বিধান পরিষদের সদস্যদের হচ্ছে 25, কিন্তু বিধান পরিষদের যে চেয়ারম্যান তার বয়স কত হতে পারে বলুন তো? দেখুন রাজ্যসভার যে চেয়ারম্যান ছিল তিনি হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি, তার বয়স কিন্তু ছিল 35 বছর। কেন? তিনি কিন্তু সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হননি, সেই জন্য তার বয়স ছিল কিন্তু 35। কিন্তু আমাদের বিধান পরিষদের যেহেতু সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন, সেই জন্য তার বয়স হচ্ছে 30। এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়ে যায় সবাই কিন্তু এখানে ভুল করে 35 করে দেয়। এটা মনে রাখবেন, বিধান পরিষদের যে চেয়ারম্যান তিনি কিন্তু সদস্যদের মধ্যে থেকেই, বিধান পরিষদের যারা সদস্য তাদের মধ্যে থেকেই নির্বাচিত হন। কিন্তু রাজ্যসভার যে উপরাষ্ট্রপতি তিনি কিন্তু সেই সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন না, সেই জন্য তার বয়স কিন্তু 5 বছর বেশি, তার বয়স হচ্ছে 35। কিন্তু বিধান পরিষদের যে চেয়ারম্যান তিনি কিন্তু বিধান পরিষদের সদস্যদের মধ্যে থেকেই নির্বাচিত হন। পরের প্রশ্নে চলে আসছি, শুধুমাত্র বিধানসভা যে বিল উত্থাপন করতে পারে সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে অর্থ বিল, একই রকম লোকসভার মতনই। পরবর্তী প্রশ্ন, বিধানসভার নেতাকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই তো আমরা মুখ্যমন্ত্রী রূপে জানি। মুখ্যমন্ত্রী সেটা না রাষ্ট্রপতি না রাজ্যপাল না উপরাষ্ট্রপতি, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। সোজা প্রশ্ন একদম। বিধানসভায় যিনি সভা পরিচালনা করেন তাকে কি বলা হয়? বিধানসভায় যিনি সভা পরিচালনা করেন তাকে কি স্পিকার বলি, প্রধানমন্ত্রী বলি, চেয়ারম্যান বলি না উপরাষ্ট্রপতি বলি? বিধানসভায় যিনি সভা পরিচালনা করেন তাকে আমরা বলি স্পিকার। লোকসভায় যিনি সভা পরিচালনা করেন তাকেও আমরা বলি স্পিকার। আর যিনি সভা পরিচালনা করেন তাকে আমরা বলি উপরাষ্ট্রপতি, তাই তো। দেখুন স্পিকার তার রেজিগনেশন লেটার দেবেন, সবসময় দেবে তাকে ডেপুটি স্পিকারকে দেবে, আর ডেপুটি স্পিকার তার রেজিগনেশন লেটার দেবে স্পিকারকে। এই দুজনের সবসময় নিজেদের মধ্যে রেজিগনেশন লেটার দেওয়া করে। স্পিকার দেবে ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকার রেজিগনেশন লেটার দেবে স্পিকারকে। আবার একই রকমভাবে রাষ্ট্রপতি দেয় রেজিগনেশন লেটার উপরাষ্ট্রপতিকে,
উপরাষ্ট্রপতি দেয় রাষ্ট্রপতিকে। বোঝা গেছে? এইভাবে মনে রাখতে হবে। পরের প্রশ্ন চলে আসছি, রাজ্যসভার বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? বিধানসভার দুটি যে অধিবেশন হয়, অধিবেশনগুলো তার মধ্যে সর্বোচ্চ সময় ব্যবধান কত? দেখুন, এটা বলা হয়েছে যে সাধারণত বছরে দুবার বিধানসভার অধিবেশন রাখতে হয়, অন্তত দুবার, কিন্তু সর্বোচ্চ যে ব্যবধান সেটা কিন্তু 6 মাস। সবথেকে বেশি যে গ্যাপ হচ্ছে 6 মাসের বেশি গ্যাপ কিন্তু রাখা ঠিক না। এটা সবথেকে বেশি গ্যাপ 6 মাস রাখা, সবথেকে বেশি 6 মাস রাখা যেতে পারে, তার থেকে বেশি রাখা যায় না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।